ষষ্ঠীচরণ পায়চারি করছিল, আর পায়চারি করতে বেশ ভালোও লাগছিল তার। তবে কাজটা যত সহজ শোনাচ্ছে ততটা নয়। আসলে সে পাহারায় আছে। পায়চারি করতে করতে তাকে বিশেষ নজরও রাখতে হচ্ছে। তার উপর বহু মানুষের মরণ বাঁচন নির্ভর করছে। একটু ভুলচুক হলেই বা নজরদারিতে গাফিলতি ঘটলেই অতি বিপর্যয় কাণ্ড ঘটে যাবে। তার কানে হেডফোন লাগানো আছে। ঘেনাবাবু হচ্ছেন অপারেশন ম্যানেজার। ফোনে হঠাৎ তার হেঁড়ে গলা শোনা গেল। বলি হয় ষষ্ঠীচরণ, ঘুমিয়ে পড়নি তো? আগে না স্যার, দিব্যি থেকে আছি। হুঁশিয়ার থেকো, চুল কাটার গতি খুব ভালো ঠেকছে না। ব্যাটা চাঁদের পেছনে গাপটি মেরে আছে বলে মনে হচ্ছে। দূরেই আছে এখনো, তবে যে কোনো সময় এসে পড়তে পারে। চিন্তা করবেন না স্যার, আমি নজর রাখছি। দূরবীনটা রিলিজ করার সময় হলেই তোমাকে সিগন্যাল দেব। ভগবানের নাম ধরেছিল, বড্ড সাবধানে কাজ করতে হবে। যে আগে শুধু একটা কথা স্যার। কথা? কি কথা বলে ভালো? আগে আমার প্রমোশনটা অনেকদিন আটকে আছে। আরে ওসব নিয়ে ভাবতে হবে না। তুমি আগে রাক্ষসটাকে তো আটকাও। কাজটা উদ্ধার হলে বড়দা বাবু খুশি হবে, তখন তোমার হিলে হয়ে যাবে। যে আগে। ষষ্ঠীচরণ ফের পায়চারি করতে থাকে। অন্যমনস্ক হলে চলবে না, ঘুম পেলে চলবে না। ভুলচুক হলে চাকরি যাবে। ষষ্ঠীচরণ গরিব মানুষ, চাকরি গেলে খুব সমস্যায় পড়ে যাবে। আর সেই জন্য সে পায়চারির গতিবেগ বাড়িয়ে দেয়। অসুবিধার ব্যাপার হলো, সে পায়চারি করছে মহাশূন্যে একটা বিশাল কৃত্রিম স্যাটেলাইটে পিঠের ওপর। কোমরে অবশ্য ধাতব দড়ি বাঁধা আছে স্যাটেলাইটের সাথে, ছিটকে যাবার ভয় নেই। আর পায়ে আছে বিশেষ ধরনের সোনালা জুতো, যাতে পা স্যাটেলাইটের সাথে সেঁটে থাকে। স্যাটেলাইটের উপর একটা মাউন্ট করা হারপুন, হারপুনের ডগায় ওয়্যারহেড লাগানো। এই অস্ত্র দিয়েই নকশার উল্কাটাকে টিট করতে হবে। ষষ্ঠীচরণ খুবই ভালো তীরন্দাজ। উল্কাটার গতিবিধি কিছু বিচিত্র বলে শুধু যন্ত্র দিয়ে লক্ষ্যভেদের ওপর নির্ভর না করে ষষ্ঠীচরণকে ডাকা হয়েছে। হারপুনটা যন্ত্রের সাহায্যেই নিক্ষেপ করা হবে বটে, তবে ষষ্ঠীচরণ প্রয়োজনে যন্ত্রটাকে সাহায্য করবে। কানে লাগানো ফোনে তার গা মুকুন্দপুর থেকে মায়ের গলা পাওয়া গেল। ও বাবা ষষ্ঠীচরণ, কখন থেকে আকাশে ঝুলে আছিস বাবা? বলি, কিছু খেয়েছিস? পেটে দানা পানি কিছু পড়েছে? হ্যাঁ মা, এরা বেশ ভালো খাবিয়েছে। মাংস, ভাত, রসগোল্লা। তবে যে শুনি আকাশে নাকির পাতের ভাত, মাছ সব পাত ছেড়ে উড়ে উড়ে বেড়ায়। খেললি কি করে? সে অনেক ব্যবস্থা আছে মা। টিউবে করে খাবার দেয়, টুথপেস্টের মতো টিপে টিপে বের করে খেতে হয়। ও আবার কিরকম অলুক্ষণে খাওয়া? সেই খাওয়া খুব মজার, গিয়ে সব বলবখন। হ্যাঁ বাবা ষষ্ঠী, কতটা উপরে উঠেছিস বলতো? সে অনেক উপরে মা, কয়েক মাইল তো হবে। ও বাবা, তাহলে স্বর্গের কাছাকাছি হবে বোধহয়। শিব, দুর্গা, কাউকে দেখলি বাবা? দেখলে পেন্নাম করিস। আর আমাদের দুঃখ দুর্দশার কথা একটু জানিয়ে রাখবিস। স্বর্গ বোধহয় আর একটু উপরের দিকটায় হবে। ঠিক আছে, ঠাকুর দেবতার কাউকে দেখলে বলবখন। দেখিস বাবা, পা পিছলে পড়ে টড়ে যাসনি। এত উপর থেকে পড়লে হাত পা ভাঙবে। না মা, পড়ার কোনো ভয় নেই, তুমি নিশ্চিন্তে ঘুমাও।
বলে আর দেরি নেই। মাকে বেশি জ্ঞান দিয়ে লাভ নেই। মা জানে আকাশের উপর দিকটায় স্বর্গ। প্রকৃত আকাশ কি বস্তু তা মা জানে না, জেনে আর দরকারই নেই। উদ্বিগ্ন মুখে আকাশের দিকে চেয়ে ষষ্ঠীচরণ ফুল কাটার গতিবিধি নজরে আনার চেষ্টা করছিল। চাঁদটা খুব কাছে, মাথার উপর এত স্পষ্ট দেখা যাচ্ছে যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। আর বিরাট বড় লাগছে চাঁদকে। মার সাথে কথা শেষ হতে না হতে হরিপদ সাহার ফোন। বলিও ষষ্ঠী, আকাশে উঠে কি হাতে চাঁদ পেয়েছো নাকি? আমার দোকানে কত বাকি ফেলেছ জানো? 2323 টাকা, বুঝলে? আর বাবু ধার বাকিতে মাল দেওয়া আমার পোষাবে না, এই বলে দিলুম স্পষ্ট করে। আমার সাফ কথা, ভালো করে মাখতে। ভারী কাকুতি মিনতি করে ষষ্ঠীচরণ বলে, আর দুটো দিন সবুর করো হরিপদ বাবু, আমি ফিরে গিয়েই ধার মিটিয়ে দেব। বাকিতে মাল না দিলে আমার বুড়ো বাপ মা না খেয়ে মরবে। না বাপু, আমিও ছাপুষা মানুষ, এই মুদির দোকান দিয়ে আমার সংসার চালাতে হয়। আর বাকিতে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আর 3টে দিন হরিপদ বাবু, দেখতে দেখতে কেটে যাবে এলুম বলে। আচ্ছা দেখো বাপু, কথার নড়চড় না হয়। মনটা বড় খারাপ হয়ে গেল ষষ্ঠীচরণের। তারা বড়ই গরিব। সে মহাকাশ গবেষণাগারের সামান্য টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। সামান্য বেতনে সংসার চালাতে পারে না। সে ক্রসবোতে তীরন্দাজি শিখেছিল এক সাহেবের কাছে। তাতে একসময় তার একটু নামও হয়েছিল। কিছুদিন আগে আকাশের এক কোণে বড় সড়ো উল্কার সন্ধান পায় মার্কিন আর রুশ বিজ্ঞানীরা। হিসেব নিকেশ করে দেখা গেছে সেটা পড়বে ভারতবর্ষেরই কোথাও। কিন্তু মার্কিনীদের সাথে ভারতের সম্পর্ক এখন খুব খারাপ বলে উল্কাটাকে মহাকাশে অনেক দূরে ধ্বংস করে দেওয়ার ব্যাপারে মার্কিনীরা মোটেই গা করে না। কিন্তু বহু দূর রকেট পাঠিয়ে উল্কাটাকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার টেকনোলজি মার্কিন ছাড়া কারও নেই। রুশরা একসময় ভারতের বন্ধু ছিল বটে, কিন্তু ইদানিং তারা ব্যবসা বাণিজ্যে লক্ষ্মী লাভ করে সুখে স্বাচ্ছন্দ্যে আছে। মহাকাশ নিয়ে চর্চাতে তারা বিশেষ আগ্রহী নয়। তবে ভারত গরিব দেশ হলেও মহাকাশ গবেষণায় খুব একটা পিছিয়ে নেই। সুতরাং তারা নিজেরাই এই বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছে। তবে তাদের আন্তর্জাতিক মহাকাশ দূষণ দপ্তর থেকে সাবধান করে দেওয়া হয়েছে যে উল্কাটা ধ্বংস করতে তারা যেন বিস্ফোরক ব্যবহার না করে। কারণ মহাকাশে এখন কয়েক হাজার কৃত্রিম উপগ্রহ ঘুরপাক খাচ্ছে, বিস্ফোরণে তাদের ক্ষতি হতে পারে। তাই আপাতত শক্তিশালী হারপুন ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যন্ত্র ব্যবহারে সবচেয়ে উপযুক্ত লোক এই ষষ্ঠীচরণ, কারণ সে ক্রসবো তীরন্দাজিতে খুবই পাকা। কিন্তু ষষ্ঠীচরণ বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছে। এই কাজটা সফলভাবে করতে পারলে হয়তো তার প্রমোশনটা হবে, কিছু পুরস্কারও পাওয়া যেতে পারে। বাড়ি বাবদ 20 লাখ টাকা ব্যাংকের ধার। তার চারদিকেই শুধুই পাওনারা। কানে লাগানো ফোনে অরোরা সাহেবের গলা পাওয়া গেল। अरे बुर्बाक षष्ठी, अरे बुर्बाक षष्ठी चरण, तू क्या गोवा में हो? अरे वो खतरनाक मीटर तो तुरंत आ रहा है, गेट रेडी मैन। ষষ্ঠীচরণ তাকিয়ে দেখে সত্যি চাঁদের পেছন থেকে বেশ বড় একটা মেটে সোনালি রঙের গোলাপ ছুটে আসছে তীব্র গতি। একটু বাদেই সেটা সোজা মুক্ত ভারতের কোথাও আছড়ে পড়ে বিশাল এলাকা ধ্বংস করে দেবে।
হারপুন ঠিক মতো গেঁথে দিতে পারলে ওটার মাথায় যে একটা ওয়ারহেড লাগানো আছে তাতে সনিক বুম সৃষ্টি করে উল্কাটাকে বহু খণ্ডে টুকরো করে দেবে। ষষ্ঠীচরণ তার হারকুন ঘুরিয়ে তৎপর হলো। উল্কাটা এত দ্রুত আসছে যে লক্ষ্য স্থির করাই কঠিন। ষষ্ঠী হারকুনে শুয়ে টেলিস্কোপিক ভিউ ফাইন্ডারে চোখ রেখে একটু অবাক হয়ে গেল। উল্কাটা সাধারণ জিনিস নয়, ঠিক অপরিশোধিত সোনার মতো পাটকিলে সোনালি রং, আর এদিকে প্রায় 60 কিলোমিটার তো হবেই। ষষ্ঠীচরণ খুব ঠান্ডা মাথায় দূরত্বটা মেপে নিল। সে জানে সরাসরি লক্ষ্য করে রিলিজ বাটন চাপলে কাজ হবে না, কারণ হারপুনকে লাগবার আগেই উল্কাটা জায়গাটা পেরিয়ে যাবে। সুতরাং হারপুন ছাড়তে হবে কয়েক সেকেন্ড আগে। উল্কাটা ভয়ঙ্কর গতিবেগে চাঁদ পেরিয়ে চলে আসছে। ষষ্ঠী দাঁতের দাঁত পিষে ফোনটা অফ করে দিয়ে একাগ্র হলো। গতিপথটা অনুমানে স্থির করে নিয়ে ক্যালকুলেশন করতে লাগলো, সবটাই তার নিজস্ব পদ্ধতিতে। তীরন্দাজ হিসাবে তার পক্ষে যতটা সম্ভব নির্ভুল একটা দূরত্ব স্থির করে হারপুনের ট্রিগার টিপে দিল। তীব্র একটা ঝাঁকুনি দিয়ে মসৃণ গতিতে হারপুনটা বেরিয়ে গেল নিক্ষেপ যন্ত্র। উৎকণ্ঠায় কাঠ হয়েছে রইল ষষ্ঠীচরণ। রূপলি রঙের বিশাল লম্বা হারপুনটা কালো আকাশ চিরে ছুটছে বিদ্যুতের গতিতে। ওদিক থেকে মেঘে সোনা রঙের উল্কাটাও আসছে ভয়ঙ্কর গতিতে। লাগবে তো? হারপুনটা লাগলো কাছে, খুব বেশি হলে 8 কিলোমিটারের তফাতে। হারপুনটা সোজা গিয়ে উল্কাটার পেটির মধ্যে ঢুকে সনিক বুম চালু হয়ে গেল। পর মুহূর্তে এক অপূর্ব নৈশব্দ বিস্ফোরণে কালো আকাশে যেন ছড়িয়ে পড়ল ফুলঝুরির রং বেরং। শত খণ্ডে বিচূর্ণ হয়ে নানা দিকে ছিটকে যেতে লাগলো বিদীর্ণ উল্কার টুকরোগুলো। ষষ্ঠীচরণ ভারী তৃপ্ত মুখে দৃশ্যটা দাঁড়িয়ে দেখছিল। মুখে একটু বোকা বোকা হাসি, আর উইতেই ভুল করেছিল সে। কথা ছিল উল্কাটাকে ভেঙে দেওয়ার সময় সে সটান শুয়ে পড়বে, যাতে কোথাও কোনো বিপদ না ঘটে। খেয়াল ছিল না ষষ্ঠীর। হঠাৎ একটা বড় সড়ক টুকরো ছিটকে এসে সে কিছু বুঝে উঠবার আগেই যেন 82 শিক্ষার একটা চড় মেরে শুইয়ে দিল তাকে। ষষ্ঠী জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল স্যাটেলাইটের পিঠের উপর। যখন জ্ঞান হলো তখন সে কলকাতার এক হাসপাতালের বেডে শুয়ে আছে। চারপাশে সব গোমড়া চোমড়া মানুষ। এক ভারী কি ওপরওয়ালা বলল, बहुत खूब ষষ্ঠী বাহাদুর হো। আর একজন বলল, জোর বেঁচে গেছে, শার্পনেলটা প্রায় শেষ করে দিয়েছিল তোমাকে। ষষ্ঠী হাত জোর করে বলে, আগে আমার মা বাবার আশীর্বাদ আর ভগবানের দয়া। তা তো বটে, সরকার বাহাদুর তোমায় 50 লাখ টাকা পুরস্কার দেবেন, বুঝেছ? 50 লাখ! শুধু তাই নয়, উল্কাটা ছিল পুরো সোনার। যে টুকরোটা তোমার গায়ে এসে লেগেছিল সেটার ওজন 72 কেজি। সেটাও তোমায় দেওয়া হবে। ষষ্ঠী ফের অজ্ঞান হয়ে গেল। নমস্কার।